গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের আবেদন জানিয়েছে দেশের শীর্ষ দুই পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। ২৮ জুলাই পৃথক দুটি চিঠিতে সরকারের কাছে এই অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি, যাতে তারা তাদের উৎপাদন কার্যক্রম চালু রাখতে পারে। ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ার কারণে দেশের পোশাক শিল্প খাত কতটা সংকটে পড়েছে এবং এর থেকে উত্তরণের পথ কি সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আমি শুরুতেই জানতে চাচ্ছি, আপনাদের আসলে এখন তো একটা গ্যাসের সংকট চলছে, বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকার কারণে। তো এই সংকট আসলে আপনাদের তৈরি পোশাক খাতে কি প্রভাব ফেলছে? গত প্রায় ১২-১৩ দিন হয়ে গেল আমাদের এই গ্যাস সংকট, এবং এই সংকটের কারণে আমাদের টোটালি উৎপাদনটা ব্যাহত হচ্ছে দুইটা ভাবে। একটা হচ্ছে, প্রথমত হলো যে আমার যে শিল্পের যে গ্যাস, অর্থাৎ আমার বিশেষ করে নিটওয়্যার সেক্টরে আমার ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা ডাইং, সেখানে আমার বয়লার বন্ধ থাকার কারণে ফেব্রিক্স আমি ম্যানুফ্যাকচার করতে পারছি না, এক নাম্বার। ফলে আমি কিন্তু ফরওয়ার্ডে গিয়ে যে আমার ওইটা পণ্য উৎপাদন করবে, টি শার্ট বা উৎপাদন করবে, সেটা কিন্তু পারছে না। দ্বিতীয়ত হলো, বড় বড় ফ্যাক্টরিগুলি, খুব মাঝারি এবং বড় ফ্যাক্টরিগুলি, তাদের যে সুইং সেকশনের যে উৎপাদন, সেটাও কিন্তু ক্যাপটিভ পাওয়ারে চলে। তো সেখানেও কিন্তু উৎপাদন বন্ধ হয়েছে। তো ফলে এই যে মারাত্মকভাবে এই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটার আলটিমেটলি এটার যে দায়টা গিয়ে দাঁড়াবে। তো সেখানে আপনি দেখেন যে আমার এতে গিয়ে কি হবে, আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। ফলে প্রথমত হলো, বাইরেরা আমাকে এয়ার শিপমেন্ট দেওয়ার জন্য চাপ প্রেশার ক্রিয়েট করবে। আমি যদি এয়ার শিপমেন্টে মালগুলি দিতে হয় আমাকে, তাহলে টোটাল যা ভ্যালু আসবে আমার রপ্তানি মূল্য, তার 50-60% চলে যায় আমার এয়ার ফ্রেট বাবদ। এরপরে যদি মনে করেন আমি এয়ারে দিলাম না, তাহলে অন্তত মিনিমাম 25-30% ডিসকাউন্ট দিতে হবে। তো দুই জায়গাতে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত। ফলে একদিকে আমি ব্যাক টু ব্যাকের দায় পরিশোধ করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, যেটা সামনে সবচেয়ে সংকট দাঁড়াবে, সেটা হলো এই যে শিপমেন্টগুলি আমি করতে পারলাম না, ফলে আমার যে এই জুলাই মাসের বেতন যে আমার অগাস্টের প্রথম সপ্তাহে প্রথম 7 কর্মদিবস আমাকে দিতে হবে, সেটা কিন্তু আমি তখন দিতে পারবো না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আবার এই ঘটনাটা ঘটবে। তো ফলে সেখানেও একটা অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই গ্যাস যখন থাকে না, তখন আমরা কি করি? সিএনজি এলএনজি ইউজ করি, অথবা সিএনজি পাম্প থেকে আমরা সিলিন্ডারে করে নিয়ে কোনো রকম ফিনিশিং সেকশনটা আমরা চালু রাখার চেষ্টা করি স্বল্প পরিসরে। আনফর্চুনেটলি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, এবং এটা খুবই বিমাতা সুলভ আচরণ। একটা সরকারের একটা ডিপার্টমেন্ট, তিতাস গ্যাস, তারা যেখানে গ্যাস সরবরাহ করতে পারছে না, দিতে পারছে না আমাদের, এটা যেখানে তাদের গিল্টি ফিলিংস হওয়া উচিত, সেটা না হয়ে ওনারা যেটা করছেন, ওনারা ওই সিএনজি স্টেশনগুলিকে একটা চিঠি দিয়ে বলে দিচ্ছেন যে এই সিলিন্ডারে করে বা কোনো ইয়েতে করে এই গ্যাস দেওয়া যাবে না, সিএনজি দেওয়া যাবে না। এবং এটা আমি পরশুদিন যখন এটা পাওয়ার পরে, এরকম একটা চিঠি পাওয়ার পরে, আমি তিতাসের এমডির সাথে কথা বলার চেষ্টা করলাম, জ্বালানি সচিব মহোদয়ের সাথে কথা বললাম, উনি সাথে সাথে তিতাসের এমডিকে ফোন করলেন, এবং ওনারা বলবেন যে না, এটা বাধার সৃষ্টি করবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, পরের দিন আবারও একই তিতাস গ্যাস কর্তৃপক্ষ আবারও একটা এরকম ফিলিং স্টেশনকে আবারও এরকম একটা চিঠি দিয়েছে। ফলে কালকে আবার আমি জ্বালানি সচিব মহোদয় এবং তিতাসের এমডি দুজনের সাথে আমি কথা বললাম। তো কথা বলার পর ওনারা আমাকে আশ্বস্ত করলেন যে না, এটা টেকনিক্যাল কারণে ওনাদের দিতে হচ্ছে, যেহেতু গ্যাসের বিপণন আইন নিয়ম অনুযায়ী এক গ্যাস অন্য পারপাসে ইউজ করা যায় না। তো সেই কারণে এটা ওনাদের দিতে হচ্ছে। উপরন্তু নানা জনের নানা রকমের প্রেশার আছে, এই কারণে দিতে হচ্ছে। ওনারা আমাদের এগুলি নিতে কোনো বাধার সৃষ্টি করবেন না। এখন আমি বুঝতে পারছি না যে এইটা যখন পর ওনারা চিঠি দিয়ে নিষেধ করে দিচ্ছেন, তাহলে বাধাটা আর কিভাবে দেওয়ার রাস্তা আছে আমি জানি না। এনিওয়ে, তো তারপরে আমি আমাদের মেম্বারদেরকে অবহিত করেছি, আমরা ওনাদেরকে বিনীত অনুরোধ করেছি যে অন্তত এই সময়টা আমাদেরকে টিকে থাকার জন্য, সাময়িক কিছু গ্যাস নিয়ে যে আমরা টিকে থাকছি, সেইটাকে অন্তত বাধাগ্রস্ত করবেন না আপনারা।
আমরা আমাদের এখন সরকার মেম্বারদের কি বলছে, তারা কি রাজি হয়েছে আপনাদের এই হ্যাঁ, আবেদনে? ওনারা বলেছেন যে বাধাগ্রস্ত করবেন না। তো এখন এখন আমার কথা কিন্তু হচ্ছে যে বাস্তব এটা চিত্র কি বলছে? বাস্তব চিত্র কি বাস্তব বলছে? চিত্র কোন ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, কারণ তাদের হাতে ওই চিঠি আছে তিতাস কর্তৃপক্ষের যে দিতে নিষেধ করা হয়েছে। তো এখন আমরা বলেছি যে ঠিক আছে, কোথাও যদি এরকম বাধার সৃষ্টি হয় আমাদেরকে যেন অবহিত করা হয়। তো এখন আপনি দেখেন একটা জিনিস, এফএসআরইউটা নষ্ট হয়েছে এই 12-13 দিনও এটা ঠিক হয়নি, এবং আমাদের জানা মতে এবং যে তথ্য যতটুকু আমরা পেয়েছি তাতে এটা 8 তারিখের আগে সম্পূর্ণভাবে মেরামত হয়ে পুনরায় চালু হইতে 8 তারিখের আগে সম্ভব নয়। তাহলে এই যে 20 থেকে 22 দিন আমাদের যে এই উৎপাদন বন্ধ থাকবে, তাহলে আগামী মাসের আমাদের আপনি দেখেন কতগুলি, এক তো শ্রমিকের বেতন, এরপরে আছে আমাদের মান্থলি যে ব্যাংকের ইনস্টলমেন্ট, এই রপ্তানি করেই তো আমাকে ইনস্টলমেন্টটা দিতে হয়, এগুলির কি হবে? এই ব্যাপারে আমি বিনীত অনুরোধ করব গভর্নর মহোদয়কে এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয়কে যে এই বিষয়টা একটু অন্তত এই সময়ের জন্য একটু ভাবার জন্য অনুরোধ করব, কিভাবে ওনারা সহযোগিতা আমাদেরকে করতে পারেন এই ব্যাপারে আমি একটু বিনীত অনুরোধ ওনাদেরকে করব। একটা বিষয় যদি একটু জানতে চাই, আসলে আপনারা তো এই যে মানে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আপনারা গ্যাস পেয়ে থাকেন, ওটার রেট আর এখন সিএনজি স্টেশন থেকে যে আপনারা গ্যাস নিতে চান সেটার রেট তো অনেক পার্থক্য। মানে এখন সিএনজি স্টেশন থেকে নিলে তো এটার রেট অনেক কম, এবং ওখানেও কিন্তু একটা সংকট এবং দীর্ঘ লাইন আপনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কি আসলে এটা তো আসলে খুব চ্যালেঞ্জিং, সরকারের জন্য খুব চ্যালেঞ্জিং যে আপনাদেরকে সরবরাহ করা, কারণ তারা যানবাহনই ঠিক মতো দিতে পারছে না। জি, তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যেটা নেওয়ার চেষ্টা করছি এটা কি, মনে করেন একজন পেশেন্ট যখন মুমূর্ষু যখন সিরিয়াস অসুস্থ হয়ে যায় তখন কি করে, তখন কি সে ওই কোন হসপিটালে যাবে, কোন ডাক্তার, কম পয়সা কোথায়, এগুলি কিন্তু ভাবার বা দেখার সময় পায় না। তখন টাকা যতই লাগুক ভালো ট্রিটমেন্টটা চায়। তো আমাদের অবস্থা এখন এরকম, আমরা যখন এখন দেখছি যে আমাদের বাঁচার আর উপায় নেই, তখন ওই বেশি দাম দিয়ে সিএনজি নিব না কি করব, কম দাম দিয়ে কি করব, এইটা নিয়ে ভাবার আমাদের সময় নেই। আমাদের এখন ভাবনা চিন্তার জায়গা একটাই, কোন রকম ভাবে টিকে থাকা। সেই কারণে আমাদেরকে এটা আমাদের এই প্রচেষ্টা। এখন আপনি ঠিকই বলেছেন যে সিএনজি চালিত গাড়িগুলি তো গ্যাস পাচ্ছে না ঠিক মতো, বাসাবাড়িতে গ্যাস নাই ঠিক মতো, তাহলে এখন করণীয় কি? এই ব্যাপারে আমাদের যেটা আমি বলার চেষ্টা করেছি যে সরকারকে এখন বিকল্প ভাবতে হবে। অন্তত এই যে এফএসআরইউটা নষ্ট হয়েছে, আগুন লেগেছে বলা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, তো আগুনটা কেন লাগলো, এটা কি কোনো সাপোর্টাস কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে সরকারের দিক থেকে অন্তত আরেকটা রিজার্ভ এফএসআরইউ রাখা দরকার, এই ধরনের যে কোনো সংকটে যাতে ওইটা ব্যাকআপ সার্ভিস দিতে পারে। ওই কারণে আরেকটা এফএসআরইউ আমার মনে হয় সরকারকে এখনই শুরু করা দরকার। এখনই শুরু করলে হয়তো এটা 1-1.5 বছর আগে সেটা চালু করতে পারবে না, 2 বছরও লেগে যেতে পারে। তো আমার মনে হয় বিকল্প একটা থার্ড এফএসআরইউ সরকারের নিয়ন্ত্রণে রাখা দরকার এই ধরনের সংকট মোকাবেলা করার জন্য। আপনি যেটি বলছেন যে সরকারের একটি বিকল্প ব্যবস্থা রাখা দরকার, কিন্তু মানে অনেকে আবার বলছেন যে ধরেন আপনারা যারা এই যে গ্যাস ভিত্তিক শিল্প, আপনাদের গ্যাস মানে শিল্পকে টিকিয়ে রাখতে গ্যাসের প্রয়োজন, তো আপনাদের কি কোনো বিকল্প ব্যবস্থা আছে? এই ধরনের সমস্যা তো যে কোনো মুহূর্তে হতে পারে, আপনাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই? আমাদেরও বিকল্প ব্যবস্থা আমরা চেষ্টা করছি। কেউ এলপিজি ইনস্টল করেছে। মানে ঘটনা হচ্ছে যে আমাদের তো এই মেশিনগুলি তখন দেখা যাবে সেখানে কিছু চেঞ্জ লাগবে, সেটাও অনেক খরচের ব্যাপার, মানে ইনভেস্টমেন্ট অনেক লাগবে সেখানেও। আর আরেকটা হচ্ছে যে এই গ্যাস নির্ভর বয়লারের পরিবর্তে যে আমরা যেটা ঝুট বয়লার বলি বা কাঠ দিয়ে যে বয়লার চালিত হয়, কয়লার বয়লার চালিত হয়, ওই সমস্ত বিকল্প চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে বা ওই বিকল্পে আমাদেরকে যেতে হবে। যাচ্ছে আমাদের কেউ এখন কিন্তু ঝুট বয়লারে যাচ্ছে, কোল বয়লারে যাচ্ছে, এরকম কিন্তু যাচ্ছে। এখন আপনাদের এই শিল্প তো আসলে অনেক দীর্ঘদিনের, মানে 3-3.5 দশক 4 দশকের প্রায় শিল্প, তো আপনারা এই বিকল্প ব্যবস্থাগুলো আসলে তৈরি করেননি কেন এতদিন? আমাদের তো এর আগে তো কখনো এই গ্যাস সংকট আমাদের এত প্রকট আকার ধারণ করেনি। তো এখন যেহেতু গ্যাস সংকটটা প্রকট আকার ধারণ করেছে, যার কারণে আপনি দেখবেন দেশে কোনো ইনভেস্টমেন্ট নাই। কিন্তু ক্রেডিট গ্রোথ বাংলাদেশ ব্যাংক বলে ক্রেডিট গ্রোথ নেই, কিন্তু কারণ কিন্তু একটাই
মানে আপনি যদি জ্বালানি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একেবারে সবচেয়ে প্রথম এবং বড় শর্ত। তো সেই জায়গায় যখন সরকার যখন জ্বালানি নিশ্চিত করতে পারছে না, তখন ইনভেস্টমেন্ট কিভাবে হবে? সেই কারণে ইনভেস্টমেন্টও কিন্তু হয় নাই এবং হচ্ছে না। এখন ধরেন মানে ব্যক্তি মানে দৈনন্দিন জীবনে গ্যাসের যে চাহিদা সেটা যেমন সরকারকে পূরণ করতে হবে, তারপরে যানবাহনের ক্ষেত্রেও করতে হবে, পাশাপাশি আপনাদের শিল্পকেও আসলে সরকারের এই গ্যাস সরবরাহটা দিতে হবে, কারণ দেশের অর্থনীতির স্বার্থে সেটা করতে হবে। এখন এই সংকটগুলো হঠাৎ করে যখন আসে, সেক্ষেত্রে আসলে এই সংকটগুলোতে যাতে শিল্প খাত ক্ষতিগ্রস্ত না হয়, সেক্ষেত্রে আসলে করণীয় কি বলে মনে করেন? সরকারের প্রথমত তো শর্ট টার্ম যে উদ্যোগটা নিতে হবে সেটা হচ্ছে এলএনজি প্রচুর পরিমাণে, মানে আরো কন্টেনার এলএনজি কন্টেনার যেগুলো আমদানি করছেন সেটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। অন্তত আরো মাসে আরো একটা এলএনজি মানে কন্টেনার যাতে আসে সেই উদ্যোগটা সরকারকে নিতে হবে। এটা হলো শর্ট টার্ম সলিউশন। আর লং টার্ম সলিউশনের জন্য দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে দেশীয় সোর্স থেকে গ্যাস আহরণের যে গত অনেক বছর যাবত বন্ধ ছিল, সেই জায়গাটাতে সরকার আবার কাজ করতে হবে। দেশীয় গ্যাস আহরণের ব্যবস্থা নিতে হবে। মানে আপনি বলছেন যে বাপেক্সকে আরো শক্তিশালী করে আবারও সক্রিয় করতে হবে এবং বাপেক্সের পক্ষে কিন্তু এটা সম্ভব। ওয়ার্ল্ডের কোন দেশের এই গ্যাস অনুসন্ধান বা উত্তোলন সংস্থা যারা আসে তাদের চেয়ে আমাদের বাপেক্স কিন্তু কম শক্তিশালী বা কম অভিজ্ঞতা না, কিন্তু তারাও অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি বিভিন্ন সময়। তারা বরঞ্চ অনেক বিদেশি কোম্পানির চেয়েও তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তো সুতরাং আমি মনে করি যে আমাদের যে অভিজ্ঞ এই ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে কাজে লাগিয়ে দেশীয় উৎস থেকে এই সরবরাহ যাতে আনা যায় সেই ব্যবস্থা নেওয়া। আর দ্বিতীয়ত তো ওই যে বললাম যে আবারও একটা এফএসআরইও করে ইনস্টল করে ওখানে রিজার্ভ রাখা এবং এলএনজির মানে পাশাপাশি এলএনজি আমদানিটাকে অব্যাহত রাখা। এই দুইটা কাজ আমার মনে হয় খুব জরুরি ভিত্তিতে করা দরকার, তাহলে সম্ভব। আর সরকারকে উপরন্ত একটা পরিষ্কার পরিকল্পনা আমাদেরকে দিতে হবে। সরকার কি ভবিষ্যতে আমাদেরকে শিল্পায়নের জন্য গ্যাস দিবে না দিবে না? যদি বলে যে না দিবই, আপনারা বিকল্প চিন্তা করেন, তাহলে সরকারকে অবশ্যই ওই যখন আমাদের একটা ইন্ডাস্ট্রি পারমিশন দেন তখন বিকল্প যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা নিশ্চিত করেই যেন ওনারা পারমিশন দেন। আদারওয়াইজ আমি মেশিন কোটি কোটি টাকার মেশিন এনে ফেলে রাখবো, এরপরে আমি গ্যাস সংযোগ পাবো না, আমার ইন্ডাস্ট্রি তখন বেকার বসে থাকবে এবং যেই টাকা ইনভেস্ট করে আমি এনেছি সেটাই পরবর্তীতে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানে আপনি বলতে চাচ্ছেন সেক্ষেত্রে আসলে দেশীয় যে বাপেক প্রতিষ্ঠান, বাপেক্সের মাধ্যমে আরো গ্যাসের অনুসন্ধান এবং শিল্প খাতে আসলে কতটুকু গ্যাস দিতে পারবে সরকার, সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা শিল্প মালিকদেরকে দেওয়া উচিত বলে আপনি দিতে হবে। একটা দিক নির্দেশনা সরকারের দিক থেকে এটা থাকা দরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সরকার কি গ্যাস দিবে, বিদ্যুৎ কি আমাদের আনইন্টারাপ্টেড কোয়ালিটি বিদ্যুৎ কি দিবে না দিবে না? যদি না দেয় তাহলে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। আপনি দেখেন যে গত 1-1.5 বছর আগে যে ইন্টারিম গভর্নমেন্ট যখন একটা খুব ঢাকাতে একটা ইনভেস্টমেন্ট সামিট কিন্তু করেছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। অত্যন্ত সফল, আয়োজনের দিক থেকে অত্যন্ত সফল, পার্টিসিপেশনের দিক থেকেও সফল। আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব এটাতে খুব সাকসেসফুলি এটাকে করেছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু ইনভেস্টমেন্ট জিরো। কারণ ওই যারা বিদেশ থেকে আসছে এরপর অনেকেই আমাদের সাথে কিন্তু মিটিং করেছে এবং তারা যখন এই সংকটগুলি দেখেছে, নানা রকমের সংকটই এখানে দেখেছে, ব্যাংকিং খাতের সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, এনবিআর এর পলিসিগত নানা রকমের সংকট দেখে তারা কিন্তু আর ইন্টারেস্ট কিন্তু পোষণ করেনি। আলটিমেটলি তারা কিন্তু আমার জানা মতে তাদের অনেকেই মিশরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে নতুন করে, কেউ কেউ কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করছে। তো এই বিষয়গুলো আমাদের একটু ভাবতে হবে যে আমরা তাহলে ইনভেস্টমেন্টকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কি উদ্যোগ আমরা নিচ্ছি, এই বিষয়গুলি ভাবতে হবে এবং সেই অনুযায়ী সরকারকে পলিসি এবং বিদেশি ইনভেস্টর বলি আর লোকাল আমাদের যারা আছে আমাদেরকে সরকারের ওই পলিসিগত সাপোর্ট এবং সহজীকরণের যে উদ্যোগ সরকার নিয়েছে, এটা আমি মনে করি এই সরকারের পক্ষে এটা সম্ভব, কারণ সরকারের আন্তরিকতার অভাব নেই। বা মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, বিডার চেয়ারম্যান,
সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী সবাই কিন্তু অত্যন্ত মানে উদ্গ্রীব দেশের শিল্পায়ন কিভাবে বাড়ানো হবে, কর্মসংস্থান কিভাবে বাড়াতে হবে, এগুলি নিয়ে কিন্তু সবাই ভাবছেন। তো সেই ভাবনাটা যদি আমাদের সকলের সাথে মিলে যায়, আমরা যারা এই স্টেক হোল্ডার আছি, আমাদের সাথে সরকারের ভাবনা যদি একসাথে মিলে যায়, তাহলে আমার বিশ্বাস যে এই সংকটগুলির সমাধান করা সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।